তাহলে আমরা পড়ব আয়নীয় সাম্যাবস্থা। তার মানে যারা আয়নে বিভাজিত হয় তাদের অবিয়োজিত পদার্থটির সাথে বা অণুটির সাথে আয়নগুলো যদি কোনো সাম্যাবস্থায় উপনীত হয়। ফার্স্ট ফ্যাক্টর দেখো, আমরা এরকম ক্লাস 10-এ পড়েছি যারা গলিত বা দ্রবীভূত অবস্থায় আয়নে বিয়োজিত হয় তাদেরকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা ইলেকট্রোলাইট। মনে রাখবো কথাটা, যারা গলিত বা দ্রবীভূত অবস্থায় আয়নে বিয়োজিত হয় তাদেরকে আমরা ইলেকট্রোলাইট বলি। ধরো এম একটা ইলেকট্রোলাইট। তাহলে কি করতে পারে না, দ্রবণে বিয়োজিত হতে পারে। বিয়োজিত হয়ে এম প্লাস, এটা প্লাস এনও লিখতে পারতাম, এ মাইনাস এন লিখে দিলাম আধানটাকে, অথবা এম প্লাস এ মাইনাস তৈরি করে, যেখানে বিয়োজিত আয়নের সাথে অবিয়োজিত পদার্থের যদি কোনো ইকুইলিব্রিয়াম সাম্যাবস্থায় উপনীত হয়, যদি কোনো সাম্যাবস্থায় উপনীত হয় তাহলে এখানে একটা সাম্য ধ্রুবক আমরা অবধারণা করতে পারি। পূর্বতন নিয়ম আগের চ্যাপ্টারে যা পড়েছিলাম, কে যদি এইখানে সামনের ইকুইলিব্রিয়াম হয় তাহলে কে সমান তখন আমাদেরকে লিখতে হবে এম প্লাস এন ইনটু এ মাইনাস এন কনসেন্ট্রেশন অফ বাই এম এ। যদি এদের কোনো সহগ থাকে সেগুলো আমাদের পাওয়ারে যায়, আমরা ইকুইলিব্রিয়ামের চ্যাপ্টারেতে এটা পড়ে নিয়েছি। ইলেকট্রোলাইট, এখন ইলেকট্রোলাইট গুলোকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোকে কয় ভাগে ভাগ করা যায় ক্লাস 10-এ পড়েছিলাম আমরা। একটাকে আমরা বলেছিলাম তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তীব্র তড়িৎ বিশ্লেষ্য কারা? যে সকল তড়িৎ বিশ্লেষ্য গলিত বা দ্রবীভূত অবস্থায় সম্পূর্ণভাবে আয়নিত হয় তাদেরকে আমরা বলি স্ট্রং ইলেকট্রোলাইট বা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেমন ধরো এবি একটা যদি স্ট্রং ইলেকট্রোলাইট হয় তার মানে দ্রবণে সম্পূর্ণ আয়নিত হবে। সম্পূর্ণ আয়নায়নের ক্ষেত্রে আমরা অ্যারো সাইনটাকে ব্যবহার করব, সিঙ্গেল অ্যারো। সেটা তৈরি করেছে এ প্লাস বি মাইনাস, অর্থাৎ টোটাল কনভার্ট হয়ে গেছে। এবি যৌগটা পুরোপুরি ভাবে এ প্লাস বি মাইনাসে কনভার্ট হয়ে গেছে। এরা কারা? এক্সাম্পল কারা? ক্লাস 10 নলেজের বলছি। তীব্র অ্যাসিড যেমন HCl, H2SO4, HNO3 ইত্যাদি। তীব্র ক্ষার NaOH, KOH, CaOH, BaOH ইত্যাদি। আর কয়েক বিভিন্ন প্রকার লবণ আছে, NaCl, KNO3, এই টাইপের লবণ যারা তীব্র তড়িৎ বিশ্লেষ্য রূপে কাজ করে। আরেকটা তড়িৎ বিশ্লেষ্যের কথা আমরা তখন পড়েছিলাম, তাকে আমরা বলেছিলাম মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এরা কি না, এরা দ্রবণে সম্পূর্ণভাবে আয়নিত হয় না। মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলি দ্রবণে সম্পূর্ণভাবে আয়নিত হয় না, এরা আংশিকভাবে আয়নিত হয়। ধরো 100টা মোট অণু ছিল, তার 20টা আয়নিত হয়েছে, 80টা অআয়নিত আছে। এখন বিয়োজিত আয়ন এবং অবিয়োজিত অণু এরা একটা সাম্যাবস্থায় পৌঁছতে পারে। যদি এম এ একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য হয় তাহলে আংশিকভাবে আয়নিত হয়ে এম প্লাস এ মাইনাস তৈরি করবে। বিয়োজিত দ্রাবকায়িত এম প্লাস এ মাইনাসের সঙ্গে অবিয়োজিত এম এ, এদের একটা সাম্যাবস্থা তৈরি হবে। এরা কারা না, এক্সাম্পল হচ্ছে মৃদু অ্যাসিড, মৃদু ক্ষার ইত্যাদি। এদেরকে আমরা মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলি। মৃদু অ্যাসিডের একটা এক্সাম্পল আমরা নিতেই পারি অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। মৃদু ক্ষারের এক্সাম্পল আমরা অ্যামোনিয়া হাইড্রোক্সাইডের উল্লেখ করতে পারি NH4OH।
তাহলে কি দেখতে পাচ্ছি, এরা সম্পূর্ণ আয়নিত হয় না, যা সংখ্যায় থাকে তার কিছুটা আয়নিত হয়। বিয়োজিত আয়নের সঙ্গে অবিয়োজিত যৌগটার একটা সাম্যাবস্থা উপনীত হয়। সাম্যাবস্থা মানে লাসা ক্লিয়ারের প্রিন্সিপাল এখানে প্রয়োগ করা যেতে পারে। এরপরে আমরা এই অ্যাসিড আর ক্ষার সম্পর্কে একটু ধারণায় করব। যেহেতু পেলাম অ্যাসিড গুলো ইলেকট্রোলাইট, তাহলে এই সম্পর্কে আমরা একটু পরিচিতি শিখব। একটা হচ্ছে কি আরহেনিয়াসের মতবাদ। আরহেনিয়াসের মতবাদ অনুযায়ী অ্যাসিড ক্ষারের সংজ্ঞা। আরহেনিয়াসের মতবাদটা কি না, এই মতবাদ অনুযায়ী অ্যাসিড এবং ক্ষারের ব্যাখ্যা দেওয়া যায়, তবে মিডিয়াম বেছে নেয়। মিডিয়ামটা কি? জল মাধ্যম। জল মাধ্যমে অ্যাসিড এবং ক্ষারের ব্যাখ্যা দেওয়া যায়। এই ব্যাখ্যা অনুযায়ী যে সকল যৌগ জল মাধ্যমে আয়নিত হয়ে ক্যাটায়ন রূপে কেবলমাত্র H+ আয়ন তৈরি করে তাদেরকে অ্যাসিড বলে। ধরো Ha একটা যৌগ যেটা জল মাধ্যমে আয়নিত হয়ে ক্যাটায়ন রূপে কেবলমাত্র কি তৈরি করবে? H+ আয়ন, এবং অ্যানায়ন রূপে A-। তো A- যা খুশি হতে পারে। ক্যাটায়ন রূপে যদি কেবলমাত্র H+ তৈরি করে তাদেরকে আমরা বলবো কি না অ্যাসিড। তাহলে মাধ্যমটা কিন্তু অবশ্যই জল থাকতে হবে। এই নিয়মে অ্যাসিড আমরা কাদেরকে বলতে পারি? এক্সাম্পল স্বরূপ আমরা যেমন লিখতে পারি H2SO4, HCl, HNO3, তেমনি আমরা লিখতে পারি HCOH ফর্মিক অ্যাসিড, CH3COH অ্যাসিটিক অ্যাসিড ইত্যাদি কথা। আবার ক্ষার বলা হচ্ছে কাদেরকে? জল মাধ্যমে যে সকল যৌগ বিয়োজিত হয়ে OH- তৈরি করে। ধরো BOH একটা যৌগ, এই BOH একটা যৌগ জল মাধ্যমে আয়নিত হয়ে তৈরি করে B+ এবং OH- আয়ন। তাহলে BOH একটা যৌগ যেটা জল মাধ্যমে বিয়োজিত হয়ে B+ এবং OH- আয়ন তৈরি করে। তাই এক্ষেত্রে BOH-টাকে আমরা বলবো কি না ক্ষার। তাহলে আর্হেনিয়াস নিয়মে জল মাধ্যমে আয়নিত হয়ে যে সকল যৌগ ক্যাটায়ন রূপে কেবলমাত্র H+ আয়ন তৈরি করে তাদেরকে আমরা বলবো অ্যাসিড। এবং যে সকল যৌগ জল মাধ্যমে বিয়োজিত হলে অ্যানায়ন রূপে কেবলমাত্র OH- আয়ন তৈরি করে তাদেরকে আমরা বলবো ক্ষার। ক্ষারের এক্সাম্পল তাদেরকে নিতে পারি আমরা NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, এর একটা নাম আছে কস্টিক সোডা। KOH, কস্টিক পটাশ। কস্টিক সোডা NaOH, কস্টিক পটাশ KOH। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা যাকে আমরা পলিচুন বলি। চুন কথার অর্থ কিন্তু CaO, পোড়া চুনটাকে বোঝাবে। যখন পলিচুন মেনশন হবে তখন হচ্ছে CaOH2। ব্যারাইটা BaOH2, ব্যারাইটা। তাহলে এই যৌগগুলোকে আমরা ক্ষার বলি। আর কাকে বলতে পারি? NH4OH, FeOH, ফেরিক হাইড্রোক্সাইড, অ্যামোনিয়া হাইড্রোক্সাইড, এদেরকেও কিন্তু আমরা ক্ষার বলতে পারি, কারণ এরা বিয়োজিত হলে তৈরি করতে পারে OH- আয়ন। এবারে আর্হেনিয়াস নিয়মের জল মাধ্যমের যে ব্যাখ্যাটা আছে তাতে করে কিন্তু তীব্র অ্যাসিড ক্ষারের ধারণাটা এখান থেকে আমরা পেয়ে যাব। আমরা একটু ক্লাসিফিকেশন এখানে করে দিতেও পারি। হ্যালো স্যার, আমরা এখানে কিন্তু তীব্র অ্যাসিড ক্ষারের এক্সাম্পলটাকে একবার দেখে নেব। অ্যাসিডের
যখন ক্লাসিফিকেশন আমরা করেছি তীব্র তীব্র অ্যাসিড, এটাকে ইংরেজিতে আমরা বলবো স্ট্রং অ্যাসিড। স্ট্রং অ্যাসিড কারা? তাহলে যেটা বলবে তোমরা যারা জল মাধ্যমে আরডিএস নিয়মে গেলে, যারা জল মাধ্যমে সম্পূর্ণ আয়নিত হবে, বেশি বেশি H+ আয়ন তৈরি করবে, তাদেরকে আমরা তীব্র অ্যাসিড বলবো। এক্সাম্পল স্বরূপ যেমন H2SO4, এটা আয়নিত হলে তৈরি করে 2H+ প্লাস SO4 ডাবল মাইনাস HNO3 H plus plus of NO3 minus HCl H plus plus of Cl minus, তাহলে এদেরকে আমরা স্ট্রং অ্যাসিড বলবো। স্ট্রং তীব্র, এরা সম্পূর্ণ বিয়োজিত হবে। আর কারা আছে না মৃদু। মৃদুদের কি বৈশিষ্ট্য না মৃদু অ্যাসিড গুলো দ্রবণে সম্পূর্ণ আয়নিত হবে না, আংশিক আয়নিত হয়, সাম্যাবস্থা প্রতিষ্ঠা করে। যেমন ধরো ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড আংশিক আয়নিত হলে তৈরি করে HCOO একটা মাইনাস প্লাস H প্লাস। আবার যদি CH3COOH হয় তাহলে সেটা আংশিক আয়নিত হয়ে তৈরি করবে CH3COO মাইনাস এন্ড H প্লাস। এরা আংশিক আয়নিত হয় এবং একটা বিয়োজনের সাম্য প্রতিষ্ঠা করে। এবারে আসি ক্ষারের কথা। এই ক্ষারগুলো বা বেশ, এদেরকে যদি আমরা তীব্র ক্ষার বলি তখন তাদেরকে আমরা বলবো স্ট্রংগেস্ট। এরা কারা না NaOH সম্পূর্ণ আয়নিত হবে জলীয় মাধ্যমে, তৈরি করবে Na প্লাস প্লাস OH মাইনাস। KOH বিয়োজিত হলে তৈরি করবে K প্লাস প্লাস অফ OH মাইনাস। CaOH হোল 2, এবার কি ব্যারাইটা BaOH হোল 2 একই নিয়মে হবে Ca প্লাস 2 প্লাস 2OH মাইনাস। তাহলে এরা হলো আমাদের তীব্র ক্ষার, কারণ এরা মাধ্যমে সম্পূর্ণ আয়নিত হয়ে যাবে। যখন আমরা মৃদু ক্ষার বলবো তাহলে মৃদু ক্ষারগুলো কিন্তু দ্রবণে সম্পূর্ণ আয়নিত হবে না, এরা সম্পূর্ণ আয়নিত না হয় আংশিক। যেমন NH4OH তৈরি করবে NH4 প্লাস প্লাস অফ OH মাইনাস, কিন্তু একটা ইকুইলিব্রিয়াম এদের মধ্যে থাকবে, আংশিক আয়ন আয়নের ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম। এইভাবে তোমরা ভেঙে নিতে পারবে FeOH3 AlOH3 MgOH2, এদেরকে আমরা আয়নীয় সাম্যাবস্থাতে দেখাতে পারবো। এখন আর্হেনিয়াস মতবাদ থেকে কি পেলাম আর কি সমস্যা রইল সেইটা আমরা একটু আলোচনা করব, যে আর্হেনিয়াস মডেলটার সাফল্য কি না জল মাধ্যমে কোন যৌগটি অ্যাসিড কোনটি ক্ষার তার ব্যাখ্যা দেওয়া যায়। যারা জল মাধ্যমে বিয়োজিত হলে ক্যাটায়ন রূপে H+ দেয় তারা অ্যাসিড, যারা জল মাধ্যমে বিয়োজিত হলে অ্যানায়ন রূপে কেবলমাত্র OH- তৈরি করে তারা ক্ষার। তীব্র অ্যাসিড কি, তীব্র ক্ষার কি, মৃদু অ্যাসিড কি, মৃদু ক্ষার কি, এই ব্যাখ্যা পর্যন্ত আর্হেনিয়াস নিয়মে দেওয়া যায়। কিন্তু আর্হেনিয়াস নিয়ম থেকে আমরা পাবো না কি? যদি জল মাধ্যম না হয় তাহলে H2O মাধ্যম ছাড়া এই নিয়মে তুমি অ্যাসিড ক্ষার ব্যাখ্যা দিতে পারছো না যদি মাধ্যমটা জল মাধ্যম না হয়। 2 নাম্বার ঘটনা এখানে কি বলতে পারবো,
অ্যামোনিয়া NH3, এটাকে আমরা কি বলে চিনি? কি জাতীয় যৌগ অ্যামোনিয়া? ক্ষার যৌগ। তাহলে অ্যামোনিয়া ক্ষার কেন? এর কি কোনো OH মাইনাস আয়ন আছে? অ্যামোনিয়া কি সরাসরি ভাঙলে OH মাইনাস তৈরি করতে পারে? তাহলে জল মাধ্যমেও কিভাবে ক্ষার হয়? তাই যদি হলো NH3 তে OH মাইনাস নেই, তাহলে NH3 যদি ক্ষার কি ব্যাখ্যায় জানি না, তাহলে HCl আর NH3 এই বিক্রিয়াটিকে আমরা NH4Cl লিখি অ্যাসিড ক্ষারের বিক্রিয়া। কেমন করে বলি? জল নয় এমন কোনো মাধ্যমে কোনো যৌগের অ্যাসিড বা ক্ষার রূপে আচরণের কোন ব্যাখ্যা আমরা দেব? এতগুলো প্রশ্ন আমাদের কাছে থাকছে। জল মাধ্যম নয় যেখানে, সেখানে অ্যাসিড ক্ষারের ব্যাখ্যা কি? অ্যামোনিয়াতে তো কোনো OH মাইনাস নেই, তাহলে অ্যামোনিয়া ক্ষারীয় কেন? অ্যামোনিয়া যদি OH মাইনাস না থাকে, তাহলে HCl আর NH3 এদের বিক্রিয়ায় NH4Cl এটা অ্যাসিড ক্ষার বিক্রিয়া রূপে আমরা চিহ্নিত কেন করব? এই ব্যাখ্যাগুলোর জন্য ব্রনস্টেড থিওরি আমাদেরকে পড়তে হয়। ব্রনস্টেড লাউরির অ্যাসিড ক্ষার তত্ত্বটা আমরা পড়ব। এখন আমরা ব্রনস্টেড তত্ত্ব অনুযায়ী অ্যাসিড ক্ষারের ব্যাখ্যাটা পড়ব। ব্রনস্টেডের একটা থিওরি আছে অ্যাসিড ক্ষার সম্পর্কে। থিওরিটা কি? মন দিয়ে শোনো। এখানে মাধ্যম হিসাবে জল সেটিকে ধরা হলো না। ব্রনস্টেড বললেন যে সকল যৌগ বিয়োজিত হলে ক্যাটায়ন রূপে H+ আয়ন তৈরি করে তারাই অ্যাসিড। অ্যাসিড তাদেরকেই বলবো যারা মাধ্যম যে কোনো মিডিয়ামে, তাহলে অ্যাসিড যারা বিয়োজিত হলে H+ তৈরি করে তারা হলো অ্যাসিড। তাহলে ওই নিয়মে তুমি HCl, H2SO4, HNO3, অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড ইত্যাদির অ্যাসিড ব্যাখ্যাটা আমরা যেমন আরহেনিয়াস থিওরিতে দিয়েছি, এখানে মাধ্যম উল্লেখ না করে আমরা তার ব্যাখ্যাটা দিলাম। ক্ষার কাদেরকে বলছি এটা একটু খেয়াল করবে। যে সকল যৌগ বিয়োজিত হলে OH- তৈরি করে অথবা প্রোটন গ্রহণ করে, তাহলে ব্রনস্টেড থিওরিতে অ্যাসিড হচ্ছে H+ আয়ন দাতা, ডোনার। H+ ডোনার হলে তাকে অ্যাসিড বলবো। ক্ষার কি? আইদার OH- আয়ন দাতা, যারা OH- আয়ন বিয়োজিত হলে তৈরি করে, B+ OH- যারা বানায়, আর কারা না H+ আয়ন গ্রহীতা, অ্যাকসেপ্টার, যারা H+ আয়ন গ্রহণ করতে পারে অথবা বিয়োজিত হলে OH- আয়ন তৈরি করতে পারে, তাদেরকেই আমরা বলবো ক্ষার। যেমন ধরো বি লোন পেয়ার আছে, এই H+ আয়নটাকে অ্যাকসেপ্ট করে তৈরি করবে BH+। এখানে বিটা যেহেতু প্রোটন গ্রহণ করে, সেই নিয়মে বি এখানে ক্ষার। তাহলে ব্রনস্টেড থিওরিতে ক্ষার কি? OH- আয়ন ডোনার, দাতা, বা H+ আয়ন গ্রহীতা, H+ আয়নকে অ্যাকসেপ্ট যারা করে, ব্রনস্টেড নিয়মে এরা ক্ষার। অ্যাসিডটা তো জানি। এখন ব্রনস্টেড নিয়মে উত্তর একটা আমরা নেব যে অ্যামোনিয়া ক্ষার কেন। কোশ্চেনটা হচ্ছে NH3 ক্ষারীয় কেন? কিভাবে জল মাধ্যমে NH3 OH- তৈরি করলো? NH3 তো নিজস্ব কোনো OH- নেই। NH3 জলীয় দ্রবণে জল থেকে একটি প্রোটনকে গ্রহণ করে। NH3
জলীয় দ্রবণে জল থেকে একটি প্রোটন গ্রহণ করে এবং জলের OH মাইনাস আয়নকে মুক্ত করে, তৈরি হলো NH4 প্লাস এবং জলের OH মাইনাস আয়নকেও মুক্ত করলো। এখানে কোন নিয়মে ক্ষার হলো? প্রোটন গ্রহিতা, তাই NH3 কে আমরা ক্ষার বলবো। আর একটা জিনিস বলবো, অ্যামোনিয়ার জলীয় দ্রবণে OH মাইনাস আয়নটা আসে কোথা থেকে? আসলে অ্যামোনিয়ার নিজস্ব OH মাইনাস নেই, জলের প্রোটনটাকে ও নিয়ে নেয় এবং জল থেকে OH মাইনাস আয়ন উৎপন্ন করে, তাই অ্যামোনিয়ার জলীয় দ্রবণে আমরা OH মাইনাস আয়ন পাই। তাহলে অ্যামোনিয়া কেন ক্ষার এবং অ্যামোনিয়ার জলীয় দ্রবণে OH মাইনাস আয়নের অস্তিত্ব আমরা ব্রন্স থিওরি থেকে পেয়ে যাচ্ছি। এখানে এখানে আর একটা জিনিস আসে যে একটাই পদার্থ অ্যাসিড মাধ্যম অনুযায়ী অ্যাসিড বা ক্ষার এই আচরণটা দেখাতে পারে কিনা। একটা পদার্থ মাধ্যম হিসাবে অ্যাসিড বা ক্ষার উভয় রূপে আচরণ করতে পারে, দেখা যাক। প্রথমেই আসি আমরা ব্যাখ্যাতে H2O জল। লক্ষ্য করে দেখি আমরা আধুনিক নিয়মে জলে যখন জলের থেকে বেশি তীব্র কোনো অ্যাসিড যোগ করা হয়, জলের মধ্যে যখন জল অপেক্ষা তীব্র কোনো প্রোটন দাতা আমরা যোগ করি, তখন কি হয়? জল ওই প্রোটনটিকে গ্রহণ করে H3O+ আয়নে পরিণত হয়। এখানে বিষয়টা এরকম লিখতে পারি আমরা, HCl তার থেকে হয় H+ প্লাস অফ Cl-। জলের মধ্যে কি আছে? অক্সিজেনের লোন পেয়ার ইলেকট্রন আছে। অক্সিজেন এই লোন ইলেকট্রন পেয়ার গুলিকে অসমযোজী বন্ধনের মাধ্যমে প্রোটনকে ডোনেট করে একটি কোঅর্ডিনেট বন্ডিং কম্পাউন্ড তৈরি করে, কমপ্লেক্স, যেটা হলো গিয়ে H3O+। তাহলে জল এখানে প্রোটন গ্রহিতা। তাহলে জলের মধ্যে যখন আমরা H2SO4, HCl, HNO3, অ্যাসিটিক অ্যাসিড মানে ভিনিগার ইত্যাদি দিই, জল তখন ওদের ছেড়ে দেওয়া প্রোটনগুলিকে গ্রহণ করে ক্ষার রূপে আচরণ করে। এখানে HCl টা অ্যাসিড, জল কিন্তু নিউট্রাল হচ্ছে না, জল এখানে প্রোটন গ্রহিতার কাজ করে, তাহলে জল এখানে ক্ষার রূপে কাজ করে। আবার খেয়াল করো, জলের মধ্যে যদি জল অপেক্ষা তীব্র কোনো প্রোটন গ্রহিতা যোগ করে দিই, জলের মধ্যে আমরা তীব্র কোনো প্রোটন গ্রহিতাকে যদি যোগ করে দিই, তখন জল প্রোটন দাতা হিসেবে কাজ করে। এক্সাম্পল স্বরূপ, অ্যামোনিয়াকে যখন আমরা জলে চালনা করি, তখন অ্যামোনিয়া জলের প্রোটনটাকে অ্যাকসেপ্ট করে নেয়, তৈরি করে NH3 NH4+ এবং জলের OH মাইনাস মুক্ত করে। তাহলে জল এখানে প্রোটন দাতা, এখানে জল হচ্ছে প্রোটন দাতা, তাই ক্ষার রূপে আচরণ করে। তাহলে একটাই যৌগ বিভিন্ন মাধ্যমে অ্যাসিড বা ক্ষার সেই আচরণটা পাল্টে দিতে পারে। একটা যৌগ, আরেকটা এক্সাম্পল নেব আমরা, অ্যাসিটিক অ্যাসিড। আমরা দেখবো অ্যাসিটিক অ্যাসিড মাধ্যম অনুযায়ী অ্যাসিড বা ক্ষার দুই প্রকারেই আচরণ করতে পারে। যখন আমরা অ্যাসিটিক অ্যাসিডকে কোনো ওর থেকেও দুর্বল অ্যাসিড বা ক্ষার মাধ্যমে অথবা জল মাধ্যমে রাখি, অ্যাসিটিক অ্যাসিডকে যখন আমরা সিম্পল জল মাধ্যমে রেখে দেব, তখন অ্যাসিটিক অ্যাসিড প্রোটন ত্যাগ করে অ্যাসিটেট আয়ন এবং H3O+ আয়নে পরিণত হবে। তাহলে এখানে অ্যাসিটিক অ্যাসিড প্রোটন দাতা, H+ দাতা, তাই অ্যাসিটিক অ্যাসিডকে আমরা এখানে অ্যাসিড রূপে চিহ্নিত করলাম। আবার
অ্যাসিটিক অ্যাসিডকে যদি আমরা ওর থেকে তীব্র কোনো অ্যাসিডের মধ্যে রাখি, তখন অ্যাসিটিক অ্যাসিড প্রোটন গ্রহণের কাজ করতে পারে। অ্যাসিটিক অ্যাসিডকে যদি আমরা গাঢ় HCl এর মধ্যে অ্যাড করি, তখন HCl প্রোটন ডোনেট করবে, অ্যাসিটিক অ্যাসিডের ওই প্রোটনটা অ্যাকসেপ্ট করবে। সরি, অ্যাসিটিক অ্যাসিড তখন এই প্রোটনটা অ্যাকসেপ্ট করে নেবে, দিয়ে ক্ষারের মতন আচরণ করবে। এখানে প্রোটন গ্রহীতা বা ক্ষার রূপে, ব্রনস্টেড ক্ষার রূপে আচরণ করে। তাহলে দেখলাম একটাই পদার্থ, মাধ্যম ভিন্নতায় অ্যাসিড বা ক্ষার উভয় প্রকারে আচরণ করতে পারে। এখন আমরা আবার যেটাকে পড়বো তাকে আমরা বলছি অনুবন্ধী অ্যাসিড ক্ষারক তত্ত্ব, কনজুগেটেড অ্যাসিড বেস থিওরি, CACB বলবো এগুলোকে। হ্যাঁ, কনজুগেটেড অ্যাসিড CA, অনুবন্ধী অ্যাসিড, আর অনুবন্ধী ক্ষারটাকে বলবো কনজুগেটেড বেস বা সিবি। মন দিয়ে শুনবে, তাদেরকে আমরা অনুবন্ধী অ্যাসিড বা অনুবন্ধী ক্ষার বলবো। CA, কনজুগেটেড অ্যাসিড, অনুবন্ধী অ্যাসিড কি? কোন একটি যৌগ প্রোটন গ্রহণ করে যে যৌগে পরিণত হয় তাকে আমরা বলবো এই যৌগটির অনুবন্ধী অ্যাসিড। একটি যৌগ প্রোটন গ্রহণ করে যে যৌগে পরিণত হয় এই যৌগটিকে বলবো আগের যৌগটির অনুবন্ধী অ্যাসিড। তাহলে বি এখানে প্রোটন গ্রহীতা, তাহলে বিটা কি? ক্ষার বা বেস। বি প্রোটন গ্রহণ করে কিসে পরিণত হয়েছে? BH প্লাস। এই BH প্লাস যৌগটি হলো বি এর অনুবন্ধী অ্যাসিড CA। অ্যানায়ন গুলো প্রোটন গ্রহণ করে। কিছু নিউট্রাল যৌগ আছে যাদের লোন পেয়ার দ্বারা এরা প্রোটন গ্রহণ করতে পারে। তাহলে আমরা বেশ কিছু যৌগ এবং তাদের অনুবন্ধী অ্যাসিড সম্পর্কে পরিচিতি হব। এই যৌগগুলো প্রত্যেকে প্রোটন গ্রহীতা, তাই এরা হচ্ছে ক্ষার রূপে আচরণ করবে। খেয়াল করো, NH3। আচ্ছা বলতো, NH3 প্রোটন গ্রহণ করলে কি হয়? NH4 প্লাস। NH4 প্লাস হলো NH3 এর অনুবন্ধী অ্যাসিড। আমরা উল্টো ভাবে বলতে পারি এই যৌগটা প্রোটন ত্যাগ করলে NH3 তে পরিণত হবে। তাহলে এটা অ্যাসিড প্রোটন দাতা, উল্টো পথটাই এলে এটা প্রোটন দাতা অ্যাসিড রূপে আচরণ করছে, NH3 প্রোটন গ্রহীতা ক্ষার রূপে আচরণ করলো। তাহলে NH3 এর অনুবন্ধী অ্যাসিড হলো NH4 প্লাস। বলতে পারবে NH2 মাইনাস এর অনুবন্ধী অ্যাসিড কি হতে পারে? NH2 মাইনাস প্রোটন অ্যাকসেপ্ট করলে পরিণত হবে NH3 তে। তাহলে NH2 এর অনুবন্ধী অ্যাসিড NH3। NH3 NH2 মাইনাস এর অনুবন্ধী অ্যাসিড, আবার NH3 NH4 প্লাস এর ক্ষার, মানে NH4 প্লাসটা NH3 এর অনুবন্ধী অ্যাসিড। এরকমই আরো কিছু এক্সাম্পল আমরা দেখি। H2O, এটা প্রোটন গ্রহণ করলে তৈরি হয় H3O প্লাস। তাহলে H3O প্লাসটা হলো জলের অনুবন্ধী অ্যাসিড, কনজুগেটেড অ্যাসিড। আমরা যদি OH মাইনাস লিখি তাহলে OH মাইনাস এর অনুবন্ধী অ্যাসিড হলো H2O। আমরা যদি লিখি NO3 মাইনাস, NO3 মাইনাস একটা প্রোটন গ্রহণ করলে কিসে পরিণত হবে?
HNO3 তে। তাহলে HNO3 হলো NO3 মাইনাসের অনুবন্ধী অ্যাসিড। এরা প্রত্যেকে প্রোটন ত্যাগ করার ক্ষমতা রাখে, এরা প্রত্যেকে প্রোটন ত্যাগ করতে পারে। তাহলে এইভাবে আমরা অনুবন্ধী অ্যাসিড গুলোকে দেখলাম। আরো কিছু আমরা লিখতে পারি, HCO3 মাইনাস, এটা কোন আয়ন? বাইকার্বনেট আয়ন। বাইকার্বনেট আয়ন প্রোটন গ্রহণ করলে হয় H2CO3। তাহলে H2CO3 হলো বাইকার্বনেট আয়নের অনুবন্ধী অ্যাসিড। তোমরা কেউ বলতে পারবে CO3-2 কার্বনেট এর অনুবন্ধী অ্যাসিড কি হবে? দেখি। HCO3 মাইনাস। ঠিকঠাক, এটা হলো HCO3 মাইনাস, এটা বলতে পারবে। তাহলে এইভাবে সালফেট, বাইসালফেট, ফসফেট ইত্যাদি আয়নের অনুবন্ধী অ্যাসিড গুলোকে তোমরা লিখতে পারবে। এখন এবারে পড়ি আমরা অনুবন্ধী ক্ষার বা ক্ষারকের তত্ত্ব, কনজুগেটেড বেস। অনুবন্ধী ক্ষার কাকে বলবো? কোন যৌগ প্রোটন বর্জন করে যে যৌগে পরিণত হয়, প্রোটন বর্জন করে যে যৌগটায় পরিণত হলো ওই যৌগটাকে আগেরটার অনুবন্ধী ক্ষার বলবো। লক্ষ্য করি, HA যদি একটা যৌগ হয়, এটা একটা প্রোটন ত্যাগ করলে পড়ে থাকবে কি A মাইনাস। এখানে A মাইনাস হলো HA এর অনুবন্ধী ক্ষার, কনজুগেটেড বেস। স্বভাবতই A মাইনাস প্রোটন গ্রহণ করলে HA তে হতে পারে উল্টো পথের বিক্রিয়াটা। তাহলে HA এখানে প্রোটন দাতা অ্যাসিড, আর এটা হলো তার কনজুগেটেড বেস CD। তাহলে আমরা যে অ্যাসিড গুলো জানি প্রত্যেকের অ্যানায়ন গুলো হচ্ছে তাদের কনজুগেটেড বেস। খেয়াল করে দেখি, HCl যদি লিখি তার কনজুগেটেড বেস হলো Cl মাইনাস। আবার দেখ, যখন HNO3 লিখবো তার কনজুগেটেড বেস হবে NO3 মাইনাস। যখন আমরা H2O লিখবো তার কনজুগেটেড বেস হবে OH মাইনাস। যদি আমরা H2SO4 লিখি তাহলে ও একটা প্রোটন ত্যাগ করার পরে তৈরি হবে কিসে? একটা প্রোটন ত্যাগ করলে হবে HSO4 মাইনাস। বাইসালফেটটা H2SO4 এর সরাসরি কনজুগেটেড বেস। আচ্ছা, আমরা যদি বাইসালফেট আয়নটাকে নিই তাহলে ওর কনজুগেটেড বেস কি বলতো? কিসে পরিণত হবে বাইসালফেট আয়নটা প্রোটন ত্যাগ করবে? সালফেট আয়ন। এটা তখন দেখো আবার অ্যাসিড রূপে আচরণ করছে, প্রোটন দাতা রূপে। আমরা বেশ কিছু যৌগের কনজুগেটেড বেস অ্যাসিডটাকে দেখলাম। এখান থেকে খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসে। এই প্রশ্নটা হলো, HSO4 মাইনাস ইহা অ্যাসিড এবং ক্ষার উভয় রূপে আচরণ করতে পারে। কেন? ইহা বা HSO4 মাইনাসকে আমরা অ্যাসিড এবং ক্ষার উভয় বলতে পারি কেন? এই প্রশ্নটা HSO4 ছাড়াও কার কার জন্য আসতে পারে? HCO3 মাইনাস, HS মাইনাস, H2PO4 মাইনাস ইত্যাদি যৌগগুলোর জন্যও একই টাইপের প্রশ্ন আসতে পারে। আমরা যদি এই বিয়োজন সাম্যটাকে লক্ষ্য করি H2SO4 এর,
H2SO4 এর বিয়োজন সাম্য থেকে আমরা পাবো এরকম, প্রোটন ত্যাগ করলে H2SO4 পরিণত হবে HSO4 মাইনাসে। এখানে H2SO4 প্রোটন দাতা, তাই H2SO4 এখানে অ্যাসিড রূপে আচরণ করে এবং HSO4 মাইনাস তার অনুবন্ধী ক্ষারক কনজুগেটেড বেস বা ক্ষার রূপে আচরণ করে। তাহলে H2SO4 এর বিয়োজন সাম্য থেকে আমরা দেখতে পেলাম কি HSO4 মাইনাস ক্ষার রূপে আচরণ করছে, কারণ HSO4 মাইনাস একটি প্রোটন গ্রহণ করলে H2SO4 এ পরিণত হয়। আবার HSO4 মাইনাসের বিয়োজন ঘটালে আমরা পাই H প্লাস এবং SO4 ডাবল মাইনাস আয়ন। দ্বিতীয় বিয়োজনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি HSO4 মাইনাস এই ক্ষেত্রে প্রোটন দাতা হিসেবে কাজ করছে, কারণ HSO4 মাইনাসের অনুবন্ধী ক্ষারক রূপে আচরণ করছে SO4 ডাবল মাইনাস আয়ন। তাই এক্ষেত্রে HSO4 মাইনাস অ্যাসিড রূপে আচরণ করে, তাই আমরা বলতে পারি HSO4 মাইনাস অ্যাসিড এবং ক্ষার উভয় রূপে আচরণ করতে পারে। এবারে বাই লবণ যেগুলো আমরা জানি, বাইকার্বনেট, বাইসালফাইড, এরাও কিন্তু অ্যাসিড এবং ক্ষার উভয় রূপে আচরণ করতে পারবে। তোমরা উত্তর ওই ক্ষেত্রে লিখবার সময় এই জাতীয় সাম্যগুলোকে দেখাতে পারবে। HS মাইনাস একটা প্রোটন গ্রহণ করলে তৈরি হবে H2SO, এক্ষেত্রে HS মাইনাস হচ্ছে ক্ষার। আবার HS মাইনাস একটা প্রোটন ত্যাগ করলে পরিণত হবে S-2 সালফাইড আয়নে, এক্ষেত্রে HS মাইনাস প্রোটন দাতা বা অ্যাসিড। তাহলে দেখো এরা সর্বদা কিন্তু একটা ইকুইলিব্রিয়ামে রিচ করতে পারে, এরা প্রত্যেকে কিন্তু একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে রিচ করছে। তাহলে আমরা এইভাবে দেখিয়ে দিতে পারি H2S H প্লাস আর HS মাইনাস HS মাইনাস তার থেকে হবে H প্লাস প্লাস S-2। আমরা যদি H3PO4 কে দেখি, তাহলে H3PO4 একটা প্রোটন ত্যাগ করলে পরিণত হয় H2PO4 মাইনাসে। আবার H2PO4 আরো একটা প্রোটন ত্যাগ করলে হবে HPO4 মাইনাস 2 কে। তাহলে H2PO4 প্রোটন গ্রহণ করলে H3PO4 এ পরিণত হয়, এই ক্ষেত্রে H2PO4 প্রোটন গ্রহীতা বা অ্যাসিড হবে, ক্ষার হবে। আবার H2PO4 বিয়োজিত হলে HPO4 মাইনাস 2 তে পরিণত হয়, এক্ষেত্রে H2PO4 মাইনাস প্রোটন দাতা বা অ্যাসিড। মানে এরকম বাই বা মাঝখানে যারা বহুক্ষারীয় অ্যাসিড, তাদের বাই লবণগুলো, বাই আয়নগুলো অ্যাসিড ক্ষার উভয় রূপে আচরণ করতে পারে। এরকম একটা করে প্রশ্ন কিন্তু আসে। তাহলে এখন পড়বো মৃদু তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন সাম্য। কোন মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি জিনিস? না, এই পদার্থগুলো দ্রবণে সম্পূর্ণ আয়নিত হয় না, এরা আংশিকভাবে আয়নিত হয়। দ্রবণে কিছু অবিয়োজিত অণু থেকে যায়, এরা বিয়োজিত আয়নগুলোর সাথে একটা ইকুইলিব্রিয়াম বা সাম্য উপনীত হয়। ধরি HA একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, আমরা ধরে নিলাম HA মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এটি দ্রবণে আংশিকভাবে আয়নিত হয়ে নিম্নলিখিত
সাম্যাবস্থা অর্জন করেছে। প্রাথমিকভাবে আমরা যদি সি কনসেন্ট্রেশনের HA মৃদু তড়িৎ বিশ্লেষ্যটি নিয়ে থাকি, তখন H প্লাস এবং A মাইনাস কিছুই ছিল না। ধরি বিয়োজন মাত্রা সমান আলফা। বিয়োজন মাত্রাটা আমরা ধরলাম আলফা, অর্থাৎ এক প্রতি একটাতে আলফা ভাঙে। তাহলে সি এর জন্য ভাঙবে কত? সি আলফা। তাহলে সামনে এরা তৈরি করেছে সি আলফা এবং এটা অবশিষ্ট আছে সি ইন্টু 1 মাইনাস আলফা, মানে সি মাইনাস সি আলফা। তাহলে এইচ এ মৃদু তড়িৎ বিশ্লেষ্য বিয়োজিত হয়ে একটা সাম্য প্রতিষ্ঠা করেছে। বিয়োজন ধ্রুবক বা সাম্য ধ্রুবক কে, এটা সমান প্রোডাক্ট গুলোর অ্যাক্টিভিটির উপযুক্ত ঘাতের গুণফল বাই রিঅ্যাক্ট্যান্ট গুলোর অ্যাক্টিভিটির উপযুক্ত ঘাতের গুণফলের এই যে অনুপাতটা, এটাকেই আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এখানে এটা ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। ডিসোসিয়েশনের জন্য ইকুইলিব্রিয়াম রিচ করেছে, সো ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। ইফ HA একটি মৃদু অ্যাসিড, তাহলে এই ডিসোসিয়েশন কনস্ট্যান্টটাকে আমরা বলবো অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট KA। যদি এটা মৃদু ক্ষার হয়ে থাকতো তখন ওটাকে আমরা বলতাম KB, কে সাফিক্সে বি, আমরা পড়বো পরে। এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? K সমান H প্লাস প্লাস A মাইনাস বাই HA। এবারে এদের সাম্যাবস্থায় গাঢ়ত্বগুলো কি? সি আলফা বাই সি ইন্টু 1 মাইনাস আলফা। এটা যদি আমরা বসিয়ে দিই, বা কে সমান সি আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা, আমরা পেলাম কে সমান সি আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা। যদি বিয়োজন খুব কম হয়, একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য যার বিয়োজনের মাত্রাটা খুব কম, সেই ক্ষেত্রে আলফা লেস দেন 1 হয়। মৃদু তড়িৎ বিশ্লেষ্য যাদের বিয়োজনটা খুব কম, তাদের ক্ষেত্রে আলফা লেস দেন টু 1। তাহলে 1 মাইনাস আলফা নিয়ার ইকুয়াল টু 1 হবে। তাহলে আমরা কি পেতে পারি? তাহলে এই ফরম্যাটটা চেঞ্জ হচ্ছে, 1 মাইনাস আলফা নিয়ার ইকুয়াল টু যদি 1 ধরা হয়, তাহলে এটা নিয়ার ইকুয়াল টু হচ্ছে সি আলফা স্কয়ার, যদি বিয়োজনের পরিমাণ খুব কম হয়ে থাকে। তাহলে কে সমান কে নিয়ার ইকুয়াল টু সি আলফা স্কয়ার, বা আলফা সমান রুট কে বাই সি। কে একটা কনস্ট্যান্ট টার্ম, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট ইত্যাদি। সি প্রাইমারি কনসেন্ট্রেশন অফ উইক ইলেকট্রোলাইট। তাহলে কি পেলাম? সি এর মান যত কমবে, প্রাথমিক গাঢ়ত্বের মান যত কম হবে, অর্থাৎ দ্রবণটি যত লঘু হবে, এক্ষেত্রে আমরা বলি দ্রবণের লঘুতার মাত্রা বাড়লে, সলিউশনটা যত ডাইলিউট হবে, আলফার মান তত বাড়বে। এই সূত্রটি দিলেন অসওয়াল্ড, তাই এটাকে বলা হয় অসওয়াল্ডের লঘুকরণের সূত্র। অসওয়াল্ডের লঘুকরণের সূত্র। সূত্রটি কি? কোন মৃদু তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণের লঘুতা যত বৃদ্ধি পায়,
তার বিয়োজন তত বৃদ্ধি পায়। কোন মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের লঘুতা বাড়লে বিয়োজন মাত্রা বাড়ে। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যেটা, সেটা হলো 0.1 মোলার CH3COOH দ্রবণ অপেক্ষা 0.01 মোলার CH3COOH দ্রবণের আয়নের মাত্রা বেশি, আয়নের পরিমাণ বেশি। 0.01 মোলার অ্যাসিটিক অ্যাসিড দ্রবণে যতগুলো বিয়োজন হয়েছে, যতটা প্রোটন আছে তার থেকে বেশি প্রোটন থাকবে 0.01 মোলার অ্যাসিটিক অ্যাসিড দ্রবণ, আর লঘু বেশি, বিয়োজন মাত্রাটা তার বেশি। তাহলে এক্সাম্পলটা হলো 298 কেলভিন উষ্ণতায় অ্যাসিটিক অ্যাসিডের বিয়োজন ধ্রুবক 1.8 10⁻⁻⁵। এই ক্ষেত্রে প্রাথমিক গাঢ়ত্ব 0.001 মোলার হলে বিয়োজন মাত্রা কত? তাহলে আমরা কি জানি যে ধর তুই এইভাবে যদি লিখি CH3COOH এর বিয়োজন থেকে CH3COO- প্লাস H প্লাস, প্রাথমিক গাঢ়ত্ব যদি C হয় 0,0, বিয়োজন মাত্রা আলফা, তাহলে সামনে গাঢ়ত্ব C ইনটু 1 মাইনাস আলফা, এটা হবে C আলফা C আলফা। তাহলে ফর্মুলা থেকে পেয়ে যাব K সমান C আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা। এই ক্ষেত্রে আমাদেরকে নির্ণয় করতে হবে কি আলফার ভ্যালুটা। সিদ্ধাচার্য নিয়মটি প্রয়োগ করে কিন্তু আলফার ভ্যালুটাকে তোমরা এখানে ক্যালকুলেশন করবে। তাহলে আমরা পাচ্ছি দেখো C আলফা স্কয়ার মাইনাস KA প্লাস KA ইনটু আলফা মাইনাস KA ইকুয়ালস টু, এটা এতটা জটিল করব না, এখানে একটু ডাটাটাকে আগে বসিয়ে দিই। K এর ভ্যালুটা হলো 1.8 10⁻⁻⁵, C এর ভ্যালুটা 0.001 ইনটু আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা। এটাকে এখানে নিয়ে চলে और अल्फा स्क्वायर बाई 1 माइनस अल्फा समान 1.8 इंटू 10⁻⁻⁵ बाई 0.001, তাহলে 1.8 10⁻⁵ ইনটু 10⁻3, তাহলে 1.8 10⁻⁻²। এরপরে অঙ্কটাকে করে নেবে সিদ্ধাচার্য ফর্মুলাটা প্রয়োগ করে, অঙ্কটাকে সিদ্ধাচার্য ফর্মুলা প্রয়োগ করে নিয়ে আনসারটা সিদ্ধাচার্য করে এখান থেকে বের করে নেবে। 0.125 এর মতন আসবে आंसर, দেখে নিও। তাহলে এটা প্রাথমিক গাঢ়ত্ব C হলে এটা 0,0, আয়নায়ন মাত্রা যদি আলফা হয় তাহলে C ইনটু 1 মাইনাস আলফা, এটা C আলফা, এটা C আলফা। তাহলে Kb সমান কনসেন্ট্রেশন অফ NH4 প্লাস বা ইনটু OH মাইনাস বাই 10H4OH, তাহলে বসাবো C আলফা বাই C ইনটু 1 মাইনাস আলফা। মনে রেখো অঙ্কটাই দেখবে দুটো কোশ্চেন তোমাদেরকে বের করতে দিয়েছে 10টাতে, সেই অঙ্কটা আয়নায়ন মাত্রা প্রথমটায় আলফা বের করতে দিয়েছে এবং দ্বিতীয়টায় বের করতে দিয়েছে OH মাইনাসের গাঢ়ত্ব কত। সি জানি, আলফা এখান থেকে বেরোবে, তাহলে সি আলফাটাই হচ্ছে OH মাইনাস আয়নের গাঢ়ত্ব। OH মাইনাস আয়নের সাম্যাবস্থায় গাঢ়ত্ব এটা সমান হলো সি আলফা। তেমনি অ্যাসিডের ক্ষেত্রেও H প্লাস আয়নের সাম্যে গাঢ়ত্ব হলো সি আলফা।